আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। 4 সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ করে আজকের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া কমিশনের দ্বিতীয় পর্যায়ের 20তম বৈঠকে আলোচনা শুরু হওয়ার পরপরই এ নিয়ে বিরোধের জেরে বিএনপির প্রতিনিধি দল ওয়াকআউট করে। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ একথা জানান। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়। রাষ্ট্রের মৌলিক 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। তবে সংবিধানের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট বিভাজন এখনও রয়ে গেছে। সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে একে একটি ঐতিহাসিক দলিল হিসেবে রেখে যেতে চান বলেও উল্লেখ করেন ডক্টর আলী রিয়াজ। প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। দর্শক, এই মুহূর্তে ঐকমত্য কমিশনে আছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কায়কোবাদ, বিএনপি কেন ঐকমত্য কমিশনের বৈঠক বর্জন করলো, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, আজকে কিন্তু ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার যে 20তম বৈঠক, এখানে কিন্তু দুটি বিষয় কিন্তু আলোচ্য সূচিতে রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং নেপাল নিয়োগের বিধান সম্পর্কিত আলোচনা। একই সাথে রয়েছে সংসদের নারী প্রতিনিধিত্ব। বিএনপি মূলত হচ্ছে প্রথম যে বিষয়টি, তারা এই বিষয়গুলো অর্থাৎ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক এবং নেপাল নিয়োগের বিধান সম্পর্কে যে আলোচনা, তারা এটিতে থাকবে না। এটি থেকেই কিন্তু তারা মূলত সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করেছে বলে আমরা জানতে পেরেছি। তারা কিন্তু পরবর্তীতে কিন্তু সংসদে যে নারী প্রতিনিধিত্ব, সেখানে কিন্তু তারা যুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি। আর এখানে কিন্তু এছাড়াও বিএনপি ছাড়াও কিন্তু অন্যান্য অনেক দল কিন্তু যুক্ত হয়েছেন। আজকে 11টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, পরবর্তীতে একটু দেরি হয়ে 11:30টার দিকে বৈঠক শুরু হয়েছে। এতে ইসলামী দলসহ বাম দলসহ অনেকগুলো দল কিন্তু যুক্ত হয়েছেন। এখনও কিন্তু আলোচনা চলছে বিএনপিকে ছাড়াই। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কিন্তু যেটি বলছেন যে বিষয়গুলো কিন্তু অনিষ্পত্তি রয়েছে, তারা কিন্তু অতি শিগগিরই অর্থাৎ 2-3 দিনের মধ্যে কিন্তু তারা এই বিষয়গুলো নিষ্পত্তি করতে চায়। একই সাথে তারা বলছেন যে তারা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, তারা কিন্তু সকলের ঐকমত্যের ভিত্তিতেই কিন্তু জুলাই সনদে কিন্তু এই বিষয়গুলো সংযুক্ত করতে চায়, যার ফলে তিনি বলছেন এটি কিন্তু একটা ঐতিহাসিক দলিল হিসেবে যাতে থাকে, তাদের কিন্তু এই প্রচেষ্টাতেই কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিলে স্বৈরাচার আবার ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে তুলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে, আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল। মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এ বিষয়ে ঐক্যমত্য না আসলে জুলাই সনদ স্বাক্ষর হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জামালপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনী তোড়জোড় শুরু হবে। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। শহরের গেটপার এলাকা থেকে এনসিপির পদযাত্রা শুরু হবে। ফৌজদারি মোড়ে গিয়ে পদযাত্রা শেষে পথসভা করবে এনসিপি। জামালপুরে অনুষ্ঠান শেষে ময়মনসিংহে যাবেন এনসিপির নেতারা। ভোটের অনুপাতে হতে হবে, বিয়ার অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। সেই বিষয়ে ঐক্যমত্য না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত্য আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা তৈরি হয়ে যাক।
জুলাই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনা ও সাভারে 6 জনের লাশ পোড়ানো সহ মোট 3টি মামলা 17 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়েছে। এ মামলায় মোট 30 জন আসামির মধ্যে কারাবন্দী আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত 30 জুন এই মামলার অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেদিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া সাভারে 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার আসামিদেরও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকায় আছেন সহকর্মী হাসান জাবেদ। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাসান, এই মামলার সম্পর্কে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর যে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, ওনার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল কিছুক্ষণ আগে এজলাসে বসেছেন। শুরুতেই 1 নম্বর আইটেম ছিল লক্ষ্মীপুরের একটি মিসকেস মামলা। সেই মামলায় 3 জন আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাদেরকে গত বছরের 4 আগস্ট পিঙ্ক সিটির সামনে লক্ষ্মীপুর সদর যে হত্যাযজ্ঞ হয়, 5 জনকে হত্যা করা হয়, সেই 5 জনকে হত্যার ঘটনায় এই 3 আসামিকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং তাদেরকে আজকে এই মামলায় গ্রেফতার দেখে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং আগামী 28শে সেপ্টেম্বর এই মামলায় তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য দিন ধার্য করেছে। একই সাথে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে 3 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় যে মামলাটি এখন শুনানি হচ্ছে সেটা হচ্ছে যে আশুলিয়া যে লাশ পোড়ানো মামলা, হত্যা শেষে 6 জনকে, সেটির এখন শুনানি চলছে এবং সেই মামলায়ও কিন্তু আসামিদেরকে আজকে হাজির করা হয়েছে এবং এই মামলায় যারা আসামিরা পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং আজকে কিন্তু এখানে উপস্থাপন করা হবে যে এই মামলায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদেরকে গ্রেফতার করা গেল কি গেল না, তাদের অবস্থান কি। সেই ক্ষেত্রে যেটা হবে যে তাদের অনুপস্থিতিতে আমরা দেখেছি যে আসলে পলাতক আসামিদের গ্রেফতার করতে পারেনি এবং তাদের পক্ষে স্টেট লয়ার দিবে এবং তাদের অনুপস্থিতি বিচার শুরু হবে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে। এটা হচ্ছে দ্বিতীয় মামলাটি এখন চলমান। আর তৃতীয় মামলাটি হচ্ছে আপনার যে রংপুরে যে প্রথম যে শহীদ হয়েছিলেন আবু সাইদ, রংপুর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই মামলাটিতে আজকে 8 আসামিকে হাজির করা হয়েছে এবং আজকে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য আছে এবং অভিযোগ গঠনের শুরুতেই কিন্তু শুনানির শুরুতেই কিন্তু চিফ প্রসিকিউটর কী কী কারণে এই মামলায় অভিযোগ গঠন করা উচিত তার পক্ষে মতামত দিবেন। তারপর আসামিরাও তাদের পক্ষে মতামত দিবেন যে না, এই কারণে অভিযোগ গঠন হতে পারে না। আজকে শুনানি শুরু হবে এবং শেষ হবে কি না হবে আসলে এটা আমরা শুনানি হলে বুঝতে পারবো এবং তারপর হয়তো একটা অর্ডারের জন্য দিন ধার্য রাখবেন। তো এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ। শোভন। দর্শক, আমরা জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খবর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। 14 বছরের এই শিশুটির নাম শাহিল ফারাবি আয়ান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত রাত 1:45টার দিকে তার মৃত্যু হয়। নিহতের চাচা জুনাইদ হাসান জানিয়েছেন, আয়ান মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তারা মিরপুরের মধ্য মণিপুর এলাকার বাসিন্দা। মৃতের বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানিয়েছেন, আয়ানের শরীর 40% পুড়ে গিয়েছিল। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসার কি অবস্থা দেখছেন? সবশেষ আমরা যেমনটি জানলাম যে একজন মারা গিয়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন 33 জন ভর্তি রয়েছে, যাদের মধ্যে যে সংবাদে আমরা দেখলাম যে একজন মারা গিয়েছেন গতকাল মধ্যরাতে। এখনও 3 জনের অবস্থা খুব খারাপ, আইসিইউতে রয়েছে। 3 জনই মাইলস্টোনের শিক্ষার্থী, বয়স গড়ে 13 থেকে 14 বছর। তাদের শরীরের প্রায় 40%-রও বেশি পুড়েছে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের কিছুটা উন্নতির দিকে নিয়ে আসা যায় কিনা।
এবং যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন এই সিঙ্গাপুর এবং চীনের, তারাও দেখছেন তাদের এবং কিভাবে একটু ভালোর দিকে যাওয়া যায় সেই আপ্রাণ তারা চেষ্টা করে যাচ্ছেন। একটু ভালো খবর হচ্ছে যে হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের 12 জন এখন যারা রয়েছেন প্রায় মোটামুটি সুস্থ হয়ে গেছেন। চিকিৎসকরা বলছেন এই কয়েকদিন ধরে যে আমরা দেখছি যে 2 জন করে রিলিজ দেওয়া হচ্ছে ছাড়পত্র, আজকেও কয়েকজনকে দিতে পারে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার জানাচ্ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।